নমস্কার, বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজ রাতের এই বিশেষ প্রাইম টাইম পর্বে আমরা এমন এক ঐতিহাসিক, সাংবিধানিক এবং রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যা সরাসরি প্রভাব পড়তে পারে, যার সরাসরি এই প্রভাব হতে পারে সুদূর বিস্তৃত। প্রশ্নটি কি শুধুই ক্ষমতার? প্রশ্নটি কি শুধুই কতজন বিধায়ক বা কতজন সাংসদ সদস্য কার পক্ষে আছেন সেই সংখ্যার অঙ্ক মেলানোর, নাকি প্রশ্নটি একটি গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে মৌলিক ভিত অর্থাৎ রাজনৈতিক দলের নিজস্ব গঠনতন্ত্র এবং তার সাংবিধানিক নিয়ন্ত্রণের? কেন বলছি কথা? ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শিবসেনা নেতৃত্ব সংক্রান্ত মামলার শুনানিতে যে নজিরবিহীন আইনি ও গণতান্ত্রিক প্রশ্ন উত্থাপন করেছেন তা গোটা দেশের রাজনীতিতে এক তীব্র ভূকম্পন সৃষ্টি করেছে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ যা বলেছে তা এক কথায় ভারতীয় রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠতার সংজ্ঞাকেই নতুন করে কাঠগড়ায় তুলে দিয়েছে। সুপ্রিম কোর্টের মূল বার্তা অত্যন্ত স্পষ্ট এবং ধারালো। পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত কখনোই চূড়ান্ত হতে পারে না। মূল রাজনৈতিক দলের সিদ্ধান্তই শেষ কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধুমাত্র কয়েকজন বিধায়ক বা সাংসদ একত্রিত হয়ে দল থেকে বেরিয়ে এলেই তারা মূল দল দখল করতে পারেন না। রাজনৈতিক দলের নিয়ন্ত্রকের চাবিকাঠি কার হাতে থাকবে তা নির্ধারিত হবে দলের নিজস্ব গঠনতন্ত্র, দলের মূল সাংগঠনিক ভিত্তি এবং দলের প্রাথমিক সদস্যদের ভোটাধিকারে। আর ঠিক এই জায়গাতেই সৃষ্টি হয়েছে এক বিরাট রাজনৈতিক আলোড়ন। ভারতের সর্বোচ্চ আদালতের এই ঐতিহাসিক পর্যবেক্ষণ যখন মহারাষ্ট্রের শিবসেনা বনাম শিন্ডে সেনার বিবাদকে কেন্দ্র করে উঠে আসছে, ঠিক তখনই এর প্রতিধ্বনি অত্যন্ত তীব্রভাবে গিয়ে আছড়ে পড়ছে এই বাংলার রাজনীতিতে। বাংলায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কালীঘাট বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের যে নজিরবিহীন টানাপোড়েন আর আইনি সাংগঠনিক লড়াই চলছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি তবে সেই ঋতব্রত শিবিরের সমস্ত অঙ্ক এক নিমেষে তছনছ করে দিল? বিধানসভায় বিরোধী দলনেতার আসন বা লোকসভায় পৃথক এনসিপিআই গঠন করে নিজেদের আসল দল বলে দাবি করার যে কৌশলী রাজনৈতিক খেলা এরা খেলছিলেন, সুপ্রিম পর্যবেক্ষণের পর কি সেই তাস একদম উল্টে গেল? নাকি ঋতব্রত শিবিরের কাছেও রয়েছে এমন কোনো মাস্টার প্ল্যান যা দিয়ে তারা রক্ষা করতে পারেন নিজেদের অবস্থান? চলুন প্রথমেই একটু বিশদে বোঝার চেষ্টা করি ঠিক কি হলো সুপ্রিম কোর্টের এজলাসে। মাননীয় বিচারপতিরা ঠিক কি ঐতিহাসিক মন্তব্য করলেন? শিবসেনার নেতৃত্ব সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে মূলত ভারতের রাজনৈতিক গণতন্ত্রের মৌলিক রূপরেখা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠল। সুপ্রিম কোর্টে শিবসেনা নেতৃত্ব সংক্রান্ত শুনানিতে সর্বোচ্চ আদালত রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, দলবদল এবং দলীয় নিয়ন্ত্রণের সীমানা নিয়ে নজিরবিহীন প্রশ্ন তুলল। প্রধান বিচারপতি সূর্যকান্ত উদ্বেগ প্রকাশ করে জানান, শিবসেনার গণতান্ত্রিক গঠনতন্ত্রকে সংশোধন করে ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো রাজনৈতিক দলগুলোতেও অভ্যন্তরীণ গণতন্ত্র বজায় থাকা আবশ্যক। বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন যে দলবদলকে একসময় সাংবিধানিক পাপ ধরা হতো, আজ তা গর্বের অহংকারে পরিণত হয়েছে। শীর্ষ আদালতের স্পষ্ট সিদ্ধান্ত, সংগঠনই মূল, পরিষদীয় বা সংসদীয় শক্তি নয়। বিধায়ক বা সাংসদদের গাণিতিক সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে দলীয় হুইপ ও নির্দেশ অমান্য করা বেআইনি। সর্বোচ্চ আদালতের তিনটি প্রধান স্তম্ভ: এক, হুইপ মানা বাধ্যতামূলক, গাণিতিক শক্তি দিয়ে মূল দলের সিদ্ধান্ত পাশ কাটানো যাবে না। দুই, সংখ্যাগরিষ্ঠতার পুনর্মূল্যায়ন, কেবল নির্বাচিত প্রতিনিধির সংখ্যা গুণে আসল দল নির্ধারণ করা প্রক্রিয়াগত ভুল। তিন, গঠনতন্ত্রের প্রাধান্য, মূল দলের সংবিধান, সাংগঠনিক কাঠামো এবং ক্যাডার ভিত্তি প্রকৃত নিয়ন্ত্রক নির্ধারণ করবে। উদ্ধব শিবিরের আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, নির্বাচন কমিশন মৌলিক ভুল করে কেবল বিধায়ক সংখ্যা দেখে শিন্ডে শিবিরকে প্রতীক দিয়েছে। স্পিকারের বিলম্বের সুযোগে বিধায়ক সংখ্যা 31 থেকে 39 হয়ে দলবদল বিরোধী আইন মানে দশম তফসিল নিষ্ক্রিয় হয়েছে। অন্যদিকে শিন্ডে শিবিরের আইনজীবীরা দাবি করেন, জনপ্রতিনিধিদের সমর্থনই প্রকৃত দল নির্ধারণের স্বাভাবিক ভিত্তি। এই পর্যবেক্ষণ নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করায়।
সুপ্রিম কোর্টের এই মন্তব্য কেবল নয়াদিল্লির এজলাসেই, সুপ্রিম কোর্টের এজলাসেই কি সীমাবদ্ধ? না, এই মন্তব্যের প্রতিটি শব্দ এখন প্রতিধ্বনি তুলেছে বাংলার বা শহর কলকাতার রাজপথে, বিধানসভার অলিন্দে এবং নির্বাচন কমিশনের দপ্তরে। কারণ কি? কারণ মহারাষ্ট্রের রাজনৈতিক নাটকের যে স্ক্রিপ্ট আমরা দেখেছি, হুবহু একই চিত্রনাট্য কিন্তু এখন কার্যকর হচ্ছে পশ্চিমবঙ্গেও। কেন? কি বৃত্তান্ত? এটা খুব স্পষ্ট এখানে দাঁড়িয়ে যে এই মুহূর্তে তৃণমূল, মানে একেবারে আমি আদি তৃণমূলের কথা বলছি, সেই আদি তৃণমূল ভেঙে যখন আরও বেশ কিছু টুকরো হলো এবং তার মধ্যে যে টুকরোটা এই মুহূর্তে জলজল করছে বিধানসভায়, যে তৃণমূল কংগ্রেস বা যাকে বলা হচ্ছে ঋতপন্থী তৃণমূল, সেই ঋতপন্থী তৃণমূলের প্রধান মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার কপালে কি এই পর্যবেক্ষণের পরে কোনো চিন্তার ভাঁজ এলো? সেটা বলতে গেলে বাংলার প্রেক্ষাপটটা আরও একবার ভালো করে বুঝে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের একেবারে শুরু থেকে, জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় দলীয় সংকট তৈরি হয়েছে কয়েক মাস আগে। আর এই সংকট বা ভাঙনের সূচনা কিন্তু মূল সংগঠন থেকে হয়নি, সূচনা হয়েছিল পরিষদীয় দল থেকে। হ্যাঁ, এই পরিষদীয় দল তৈরি কেন হয়েছিল সেটার একটা কারণ আছে। কারণ সরাসরি এরা অভিযোগ করেছিলেন প্রত্যেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে তিনি যদি দলে থাকেন এরা কেউ দলে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল, মদন মিত্রের মতো নেতা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে আমরা কার্পেট বিছিয়ে দেবো, আপনি হেঁটে আসুন, এই গলার উত্তরীয় আপনাকে বিছিয়ে দেবো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আপনাকে ছাড়তে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কার সঙ্গে আপনি থাকবেন। সেটা আলাদা প্রেক্ষাপট বা উদ্দেশ্য নিয়ে কথা হতে পারে, কিন্তু সূচনা হয়েছিল এই পরিষদীয় দল থেকে। এবং তৃণমূল কংগ্রেসের সেই সময় যাকে ভালোবেসে তৃণমূল দলে ডাকলো, প্রাক্তন এই মুহূর্তে তিনি রাজ্যসভার সাংসদ করলো, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিষদীয় দলের একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড, শীর্ষ নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা প্রকাশ করে পৃথক হয়ে গেল এবং বিধানসভায় পৃথক একটি বিদ্রোহী গোষ্ঠী তারা তৈরি করলো। তারপর বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্র বোস তিনি কোনো বিলম্ব না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার সরকারি বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। শুধু বিধানসভায় সীমাবদ্ধ থাকলো না, আজ একই ধরনের নাটকীয় বিভাজন দেখা গেল দেশের সংসদেও। লোকসভায় বেশ কয়েকজন তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে অস্বীকার করলেন, নিজেদের আলাদা গোষ্ঠী হিসেবে ঘোষণা করলেন, নিজেদের পরিচয় তৈরি করলেন এনসিপিআই এর সঙ্গে মিশে গিয়ে। এখন মূল প্রশ্ন একদম জলের মতো পরিষ্কার। একনাথ শিন্ডে যেভাবে পরিষদীয় শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে শিবসেনার নাম ও ধনুক্তির প্রতীক ছিনিয়ে নিয়েছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গীরাও কি ঠিক একই কায়দায় তৃণমূলের নাম, জোড়া ফুল প্রতীক দলীয় তহবিলের দখল নিতে চাইছেন? আর ঠিক এই চরম সংকটজনক মুহূর্তে যখন নির্বাচন কমিশন আসল তৃণমূল কংগ্রেস কারা তা নির্ধারণের কাজ চালাচ্ছে, তখন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, আর তাতেই যেন একটা বিরাট বজ্রপাতের মতো এসে পড়ল ঋতব্রত শিবিরে। সুপ্রিম কোর্টের মূল শক্তি যদি হয় পরিষদীয়, মূল যুক্তি যদি হয় যে পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা কখনোই মূল দলের ওপর প্রাধান্য পেতে পারে না, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তার যারা সঙ্গী বিধায়ক বা এই এনসিপিআই সাংসদ, মানে মোট কথা যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারা কি আইনি দিক থেকে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়লেন? যদি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত নির্দেশ দেয় যে শুধু কয়েকজন বিধায়ক বা সাংসদ আপনার সাথে আছেন, অর্থাৎ সংখ্যা এখানে ম্যাটার করছে, তা দিয়ে আপনি দল নির্ধারণ করতে পারবেন না। দেখতে হবে মূল রাজনৈতিক দল বা দলের সর্বোচ্চ পদাধিকারী, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, কাদের সঙ্গে আছেন। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদার, এই যে বিদ্রোহীরা, সমস্ত রাজনৈতিক এবং আইনি হিসেব তো তাদের একেবারে শূন্যে গিয়ে ঠেকবে। কারণ তৃণমূল কংগ্রেসের মূল সাংগঠনিক ভিত্তি রেজিস্টার্ড সংবিধান এবং ক্যাডারদের একটা বিশাল অংশের ওপর এখনো একক কর্তৃত্ব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট শিবিরে। 21শে জুলাই এই শিবির গলা ফাটিয়ে কলার তুলে বলছে যে আমাদের সঙ্গে রয়েছে মানুষ। তবে কি ঋতব্রতদের খেলা শেষ? দাঁড়ান, এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ভুল হবে। কারণ ঋতব্রত শিবিরের কাছেও এমন কিছু পাল্টা চাল আছে, মোক্ষম যুক্তি আছে, যেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কি সেই যুক্তি?
নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করা যায়, রাজনৈতিক এবং আইনি চালচলনে ঋতব্রত শিবির কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনি টিম এবং তার রাজনৈতিক পরামর্শদাতারা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের কৌশল পরিবর্তন করছে। ঋতব্রত শিবিরের মূল দাবি কি এই মুহূর্তে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্র এবং তার আইনি যে প্রতিনিধিরা বা তার হয়ে যারা আইনি বিষয়গুলো দেখেন, তারা অত্যন্ত জোর দিয়ে যে কথা বলছেন যে আমাদের লড়াই শুধু পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা দেখানোর লড়াই নয়। আমরা শুধু বিধানসভা বা যদি এনসিপিআই কথা বলি যে তাদের শক্তি নিয়ে কথা বলছি না, আমাদের পেছনে মূল রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তিও রয়েছে। তাদের প্রধান যুক্তিগুলো যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে এখানে চারটে বিষয়ের কথা বলতে হয়। যেমন ধরুন, বিকল্প জাতীয় কর্মসমিতি গঠন তারা করেছেন। ঋতব্রত শিবিরের দাবি যে তারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র মেনে দলের বিশেষ অধিবেশন ডেকেছেন, আইনসম্মতভাবে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন, নতুন সাংগঠনিক কমিটি নির্বাচন করেছেন, সেই বৈঠকে সর্বসম্মতভাবে দলের নতুন চেয়ারপারসন এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। অর্থাৎ তারা কেবল বিদ্রোহী বিধায়ক নন, তারাই আসল সাংগঠনিক তৃণমূল, এমনটাই দাবি করছেন তারা। অর্থাৎ ওই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মূল রাজনৈতিক দল। প্রাথমিক সদস্যদের সমর্থন, তাদের দাবি তৃণমূলের রাজ্য ও জাতীয় পর্যায়ের বহু গুরুত্বপূর্ণ পদাধিকারী, ব্লক সভাপতি এবং প্রাথমিক সদস্য লিখিতভাবে তাদের সমর্থন জানিয়েছেন। সুপ্রিম নির্দেশিকার সঠিক প্রয়োগ, ঋতব্রত শিবিরের আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট যে সাংগঠনিক মানদণ্ডের কথা বলছেন সেই মানদণ্ডে পরীক্ষা করলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির দলের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করে একনায়কতন্ত্র চালিয়েছে, যা নির্বাচন কমিশনের বিধিমালার সম্পূর্ণ পরিপন্থী। অর্থাৎ ঋতব্রতদের পাল্টা চাল এখানে স্পষ্ট। তারা সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে চিন্তিত হওয়ার বদলে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন। তারা নির্বাচন কমিশনকে বলতে চান, যদি আদালত বলে থাকে যে অর্গানাইজেশনাল বডি আসল, তবে দেখুন আমরাই তো সেই বডি, জাতীয় কর্মসমিতিতেই তো আসল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু এখানেও তো একটা জটিল আইনি প্রশ্ন থাকছে। যে বিশেষ অধিবেশন বা জাতীয় কর্মসমিতির বৈঠকের কথা ঋতব্রত শিবির বলছে, সেই বৈঠক ডাকার আইনগত এখতিয়ার কি তাদের ছিল? দলের মূল সংবিধানে চেয়ারপারসন বা সুপ্রিমোকে যে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে তাকে রাতারাতি বাইপাস করে এই ধরনের বৈঠক ডাকা কি আদৌ বৈধ? নির্বাচন কমিশন এখন এক বিশাল সংকটের মুখে দাঁড়িয়ে, কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির, যারা 1998 সালে এই দল প্রতিষ্ঠার পর থেকে একটানা, অনেকেই তার মধ্যে রয়েছেন যে যারা এই দল পরিচালনা করার পাশাপাশি তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এবং যাদের হাতে রয়েছে দলের রেজিস্ট্রেশন ফাইল, ঐতিহ্যবাহী প্রতীক। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির, যাদের পেছনে রয়েছে বিধানসভার অর্ধেকের বেশি বিধায়কের সই এবং সংসদীয় দলের এক বিশাল অংশের সমর্থন। একবার দেখে নি চলুন সংবিধানের 10ম তফসিল, দল বিরোধী যে আইন, দল বদল বিরোধী যে আইন, সেটা ঠিক এক্স্যাক্টলি কি বলছে। 1985 সালে সংবিধানের 52তম সংশোধনীর মাধ্যমে ভারতে দলবদল বিরোধী আইন চালু হয়। মূল উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক অস্থিরতা দূর করা। আগে নিয়ম ছিল যদি কোনো দলের 1/3 বিধায়ক বা সাংসদ আলাদা হয়ে যান তবে তাকে বিভাজন হিসেবে গণ্য করা হতো এবং তাদের বিধায়ক পদ বাতিল হতো না। কিন্তু 2003 সালে 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 1/3 বিভাজন এর নিয়ম সম্পূর্ণ তুলে দেওয়া হয়। বর্তমান আইন অনুযায়ী শুধুমাত্র 2/3 সদস্য যদি অন্য কোনো রেজিস্টার্ড রাজনৈতিক দলের সঙ্গে একীভূত বা মার্জ করেন তবেই তাদের পদ রক্ষা করা যেতে পারে। পৃথক স্প্লিট বা বিভাজনকে এখন আর আইনত স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের অবস্থান কোথায়? ঋতব্রতরা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে বিলীন হননি, মার্জ হননি। তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল কংগ্রেস। আর ঠিক এখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোক্ষম আঘাত এনেছে। আদালত বলছে যে অন্য দলে যদি মার্জ না করে মূল দল দখল করার কৌশল কিন্তু কেউ নিতে পারবেন না যদি না আপনার পেছনে মূল দলীয় সংগঠনের অনুমোদন থাকে।
তবে শীর্ষ আদালতের মতে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন কেবল বিধায়ক বা সাংসদদের সংখ্যা গুণে একপেশে সিদ্ধান্ত নিচ্ছে, যা ভুল নজির গড়ছে। আদালতের নতুন পর্যবেক্ষণ অনুযায়ী কমিশনকে কেবল আইনসভার শক্তির উপর নির্ভর না করে দলের নিবন্ধিত সংবিধান, দলীয় সভাপতি, কার্যনির্বাহী কমিটি এবং প্রাথমিক ক্যাডারদের সাংগঠনিক সমর্থন গভীরভাবে খতিয়ে দেখতে হবে। যদিও ঋতরা দাবি করছেন যে তাদের সঙ্গে সেগুলো রয়েছে, কিন্তু এর সঙ্গে 2023-এর সুভাষ দেশাই মামলার উল্লেখ করে আদালত স্পষ্ট জানায় যে বিধানসভার স্পিকার কখনোই রাজনৈতিক দলের ঊর্ধ্বে নন এবং মূল রাজনৈতিক দলের সিদ্ধান্ত সর্বদাই প্রাধান্য পাবে। রাজনৈতিক দল যে ব্যক্তিকে দলের চিফ হুইপ বা নেতা হিসেবে নিয়োগ করবে, স্পিকার কেবল তাকেই স্বীকৃতি দিতে বাধ্য। স্পিকার নিজের ক্ষমতা বলে কোনো বিদ্রোহী গোষ্ঠী চয়ন বা হুইপকে আসল বলে মেনে নিতে পারেন না। বাংলায় কিন্তু ঠিক এই বিতর্কটাই দানা বেঁধেছে। তৃণমূলের কালীঘাট শিবির কাকে মুখ্য হুইপ করেছে? শোভনদেব চট্টোপাধ্যায় বা ফিরহাদ হাকিমদের মতো প্রবীণ নেতাদের কথা প্রাথমিকভাবে বলা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই বিষয়টা সম্পূর্ণ বদলে গেল। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যদি এই সুভাষ দেশাই রায়ের অনুগামী হয়, তবে বঙ্গ বিধানসভার বর্তমান প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু মারাত্মক আইনি সংকটের মুখে পড়তে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঐতিহাসিক পর্যবেক্ষণের পর বল এখন কার কোর্টে এবং আগামী দিনে বাংলার রাজনীতির এই মহাসংকট কোন দিকে মোড় নিতে চলেছে? কালীঘাট শিবির কি পারবে তাদের 2.5 দশকের গড়ে তোলা সাম্রাজ্য আইনি বিষয়টিকে অক্ষুণ্ণ রাখতে, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির অর্গানাইজেশনাল টেস্টেও নতুন কোনো চমক দেখিয়ে সমস্ত হিসেব উল্টে দেবে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে একটি কথা নিশ্চিত, শিবসেনা মামলার এই পর্যবেক্ষণ বঙ্গ রাজনীতির ভবিষ্যৎকে এক অন্য খাতে বওয়াতে পারে, সেটাও কিন্তু বলা যায়। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।